আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওতে মূলত আজকে আমরা বাংলা সাহিত্যকে তিনটা যুগে দেখার চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওতে বাংলা সাহিত্যের তিনটা যুগ, সেই তিনটা যুগ নিয়ে আমরা আলোচনা করব না। আমরা মূলত আলোচনা করব হচ্ছে প্রথম দুইটা যুগ নিয়ে। একটা হচ্ছে প্রাচীন যুগ আর একটা হচ্ছে মধ্যযুগ। তো শুরুতেই আমার যে আলোচনা থাকবে সেই আলোচনা হচ্ছে প্রাচীন যুগকে নিয়ে। তো তার আগে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, তো সেই যুগ বিভাগ নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে কাল বিচারে বাংলা সাহিত্যকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রাচীন যুগ, আর একটা মধ্যযুগ, আর আধুনিক যুগ। এই তিনটা যুগকে যদি সময়ের ভিত্তিতে দেখা হয়, তাহলে প্রাচীন যুগ হচ্ছে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং মধ্যযুগ এই সময়টা হচ্ছে 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ, এবং সর্বশেষ আধুনিক যুগ, যেটা 1800 থেকে বর্তমান সময় পর্যন্ত। মূলত আমরা এই তিনটা ভাগেই এই যুগ বিভাগ পেয়ে থাকি। তবে আজকে শুরুতে আমি যেটা বলেছি, আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে আলোচনা করব। আমার আলোচনার শুরুর দিকে আলোচনা থাকবে হচ্ছে প্রাচীন যুগ, এবং তার শেষে আলোচনা থাকবে হচ্ছে মধ্যযুগ। তো চলুন আমরা এই প্রাচীন যুগের আলোচনাটা শুরু করা যাক। প্রাচীন যুগের আলোচনার শুরুতেই যদি সময়কাল নিয়ে কথা বলি, তাহলে শুরুতেই একটু আগেই আলোচনা করছিলাম প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200। প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 3য় শতকে বঙ্গদেশ মৌর্য অধিকারে আসে। আর এই মৌর্য অধিকারে আসার পর থেকে আর্য ভাষা এদেশে প্রভাব বিস্তার করতে থাকে। আর্য ভাষা প্রভাব বিস্তারের প্রায় সহস্রাব্দ পরে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়। এটা নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীত কুমারের মধ্যে অনেক আলোচনা থাকলেও সর্বশেষ কিন্তু প্রত্যেকেই এই কথায় উপনীত হয়েছেন যে প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়। তারপরে যার নাম বলছি, তিনি হচ্ছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মূলত এই হরপ্রসাদ শাস্ত্রী ইনি হচ্ছেন চর্যাপদের আবিষ্কারক। এখন এই যে তার নামের শুরুতে মহামহোপাধ্যায় এই যে নামটা দেওয়া হয়েছে, এটা মূলত আসলে তার নাম নয়, এটা হচ্ছে তার উপাধি। হরপ্রসাদ শাস্ত্রীর যে উপাধি সেটা হচ্ছে মহামহোপাধ্যায়। এরপর তার যে জীবনকাল, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1853 সাল এবং মারা গিয়েছেন 1931-এ। আমরা এখন আরো চর্যাপদ সম্পর্কে একটু জানবো। বলা হচ্ছে যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদগুলো আবিষ্কার করেন। আর এই চর্যাপদগুলোর যে ছন্দ, সেটা হচ্ছে মাত্রাবৃত্ত। চর্যাপদের পুঁথিগুলো বই আকারে প্রকাশ পায় 1916 সালে। আর এই 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের পুঁথিগুলো বই আকারে প্রকাশ পায়। চর্যাপদের যে পদগুলোর রচনাকাল আনুমানিক খ্রিস্টীয় 7ম থেকে 12 শতক পর্যন্ত ধরা হয়ে থাকে। আর এরপরে আলোচনা করা হচ্ছে চর্যাপদের যে পদকর্তা ও পদ সংখ্যা নিয়ে। এটা নিয়ে মতান্তর রয়েছে। তারপরও বলা হয়ে থাকে চর্যাপদের যে পদকর্তা, এই পদকর্তা হিসেবে পাওয়া যায় মোট 23 জন, মতান্তরে 24 জন। চর্যাপদের পদকর্তাদের নামের শেষে যোগ করা হয়েছে গৌরব সূচক পা, মানে হচ্ছে পদ রচনার জন্য। এখানে যদি ছোট্ট করে বলি যে এই যে পা মানে কিন্তু পদ, অর্থাৎ তারা যেহেতু প্রত্যেকেই কবিতা রচনা করতেন, এই জন্য এই চর্যাপদের কবিতা রচনা করার জন্য যেহেতু প্রত্যেকেই কবি ছিলেন, পদ রচনা করতেন, তো এই যারা যেহেতু প্রত্যেকেই পদ রচনা করতেন, এই জন্য তাদের নামগুলো চিহ্নিত করার উদ্দেশ্যেই নামের শেষে কিন্তু সম্মান সূচক, গৌরব সূচক কি দেওয়া হতো? পা দেওয়া হতো।
খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো আমরা আরেকটু এই সম্পর্কে জানবো। বলা হচ্ছে চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কান্নপা, আর হচ্ছে চর্যাপদের আধুনিকতম পদকর্তা হচ্ছে সরপা অথবা ভূষকুপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের যে রচনাকাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে রচনাকাল ধরা হয়ে থাকে 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা তিনি হচ্ছেন লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ রয়েছে মোট 50টি, আর প্রাপ্ত পদ 46.5টি। চর্যাপদের যেসব পদ পাওয়া যায়নি, এই যে 46.5টা, তাহলে যেগুলো পাওয়া যায়নি সেগুলো হচ্ছে মূলত 23 নং খণ্ড, 24, 25 ও 48 নং পদ, এগুলো পাওয়া যায়নি। আর চর্যার অনেকগুলো মূলত গানের সংকলন, চর্যাদের পদগুলো এটা মূলত হচ্ছে একটা গানের সংকলন হিসেবে ধরা হয়ে থাকে। আর একটা কথা বলা হচ্ছে যে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। আসলে সান্ধ্য বা সন্ধ্যা কথাটা বলার যে মূল কারণ সেটা হচ্ছে যে চর্যাপদের যে ভাষা, মানে এই যে পদগুলোর যে ভাষা, এই ভাষাগুলো অত্যন্ত কঠিন, সবগুলো ঠিকঠাক বোঝা যায় না। কিছু অংশ বোঝা যায় এবং কিছু অংশ বোঝা যায় না, যেমনটা সন্ধ্যার আলোর মতো। সন্ধ্যায় যেমন আলো কিছুটা থাকে এবং কিছুটা থাকে না, একটু পরেই সবকিছু মিলিয়ে যায়, এরকমটাই আর কি, যে হালকা আলোতে সন্ধ্যা যখন পড়ে, ঠিক বিকেল থেকে যখন সন্ধ্যা পড়ছে সেই সময় যে আলো, মানে আবছা আবছা কিছু বোঝা যায় এবং কিছু বোঝা যায় না, ঠিক সেরকমটাই হচ্ছে এই চর্যার ভাষার ধরন। ঠিক সেই কারণেই চর্যাপদের ভাষাকে অনেকেই সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলে থাকেন। চর্যাপদের যে কবিতাগুলো, সেই কবিতাগুলো লেখা হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের প্রাচীন কবি সবরপা ছিলেন বাঙালি, তবে বেশিরভাগ পণ্ডিতগণের মতে ভূষকুপাকেই মূলত বাঙালি কবি বলে গণ্য করা হয়ে থাকে। প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ যিনি রচনা করেন তিনি হলেন লুইপা। আর চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের ধর্মতত্ত্ব ও সাধন ভজনমূলক 47টি পদ রয়েছে, আর পদগুলোর সুনির্ধারিত তাল, রাগ ও সুরে গীত হওয়ার উপযোগী। তবে পদগুলোর ভাব ও ভাষা সর্বত্র সহজবোধ্য নয়, যেটা একটু আগে আলোচনা করেছি আমরা। পদগুলোর কতক বোঝা যায়, কতক বলতে কিছু, মানে কিছু বোঝা যায় আবার কতক বোঝা যায় না, তাই এই ভাষার নাম হয়েছে সন্ধ্যা ভাষা। ব্যঞ্জনাময় শব্দের ব্যবহার, উপমা রূপকাদি অলঙ্কারের প্রয়োগ, প্রাকৃতিক বর্ণনা, সমাজ চিত্র ইত্যাদি বিবেচনায় পদগুলির সাহিত্যিক ও ভাষা নিদর্শনগত মূল্য অপরিসীম। পদগুলোর পদকর্তাগণ সিদ্ধাচার্য নামে খ্যাত। তাদের কয়েকজন হলেন লুইপা, ভূষকুপা, কান্নপা, সবরপা প্রমুখ। চর্যাপদের পরে প্রবাদ, বচন, ছড়া, ডাক ও খনার বচন ইত্যাদি কিছু কিছু কাব্য নিদর্শন পাওয়া গিয়েছে। তবে চতুর্দশ শতকের মাঝামাঝি পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রচনাই পাওয়া যায়নি। আর এই জন্যই এই যে সময়টাকে বলা হয় অন্ধকার যুগ, এই সময়টা হচ্ছে মূলত 1201 থেকে 1350, এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। তবে এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো, যখন আমরা মধ্যযুগে আলোচনা করব তখন আমরা আরেকটু আলোচনা এটা নিয়ে করব। প্রকৃতপক্ষে এটা ছিল পরিবর্তনের যুগ। ইসলাম ও ইসলামী সংস্কৃতির সংস্পর্শে এসে এবং মুসলিম শাসকদের ভিন্নতর রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থা প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশে তখন এক
নতুন পরিবেশ ও সংস্কৃতির বিকাশ ঘটছিল। বাংলা ভাষা ও সাহিত্য ছিল সৃজ্যমান অবস্থায়। চর্যার বঙ্গীয় বৈশিষ্ট্যময় অপ্রভ্রংশ ভাষা আরো বেশি মাত্রায় বাংলা হয়ে ওঠে। এই যুগের প্রাপ্ত নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য 1300 থেকে 1400 শতকের রামাই পণ্ডিতের গাথা জাতীয় রচনা হচ্ছে শূন্য পুরাণ। এতে বৌদ্ধদের উপর বৈদিক ব্রাহ্মণদের অত্যাচার, মুসলমানদের যাজপুর প্রবেশ ইত্যাদি ঘটনার বর্ণনা সংকলিত বেশ করে নিরঞ্জনের উষ্মা শীর্ষক একটি কবিতা আছে। এছাড়াও আছে অপ্রভ্রংশ ভাষায় রচিত প্রকৃত পঙ্গল নামক একটি গীতি কবিতার সংকলন, যার ছন্দ ও ভাষা প্রাকৃত বা আদি পর্যায়ের বাংলা। হলায়দ মিশ্রিত রচিত শেখ শুভদয়া আনুমানিক বলা হয়ে থাকে 1203 নামক একটা সংস্কৃত গ্রন্থ কিন্তু একটি বাংলা গান পাওয়া গিয়েছিল। পীর মাহাত্ম্য সূচক ছড়া বা আরজা, প্রেম সঙ্গীত এবং খনার বচন শ্রেণীর দুই একটি বাংলা শ্লোকী এই সময়কার প্রধান রচনা। তো আমরা এখানে প্রাচীন যুগ নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আমরা এ পর্যায়ে আলোচনা করব মধ্যযুগ নিয়ে। মধ্যযুগের যে আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে সকল গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। আমরা প্রাচীন যুগের অলরেডি গুরুত্বপূর্ণ আলোচনা এবং যে তথ্যগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এ পর্যায়ে আমরা মধ্যযুগ নিয়ে প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তার সময় নিয়ে, অর্থাৎ মধ্যযুগ বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ ধরা হয়। তো এই ধরার যে সময়কালটা 1200 থেকে 1800। মধ্যযুগ মূলত 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আদি মধ্যযুগ, মধ্যযুগ অর্থাৎ মধ্যযুগের মধ্য, এবং অন্ত মধ্যযুগ। অন্ত শব্দের মানে হচ্ছে শেষ। তার মানে এই মধ্যযুগেরও শুরু, মাঝখান এবং শেষ একটা সময়কাল ধরা হয়ে থাকে। তো এই সময়কালগুলো হচ্ছে আদি মধ্যযুগ 1200 থেকে 1350, মধ্যযুগ সময়কাল হচ্ছে 1350 থেকে 1700, অন্ত মধ্যযুগ সময়কাল হচ্ছে 1700 থেকে 1800। আদি মধ্যযুগে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি হয় না। মধ্যযুগের প্রথম 150 বছরকে বলা হয়ে থাকে অন্ধকার যুগ, আর এই অন্ধকার যুগের সময়কাল 1201 থেকে 1350 সাল। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ শুরু হয় বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মধ্য দিয়ে। মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা হচ্ছে 4টি। এই 4টি খুবই জনপ্রিয়, আমরা অনেকেই জানি। সেই প্রধান 4টি ধারা হলো মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান এবং অনুবাদ সাহিত্য। মধ্যযুগের প্রথম 150 বছরকে অন্ধকার যুগ বলা হয় কেন? যদি এই প্রশ্ন করা হয় তো তার উত্তরে আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের ইতিহাসে 1201 খ্রিস্টাব্দ থেকে 1350 পর্যন্ত অন্ধকার যুগ হিসেবে পরিচিত হয়। আমরা এটা সবাই জানি। তো এই সময় বাংলা সাহিত্যে লিখিত কোনো নিদর্শন পাওয়া যায় না। তুর্কি আক্রমণের বঙ্গীয় সমাজ ও জনজীবন বিপর্যস্ত হওয়ার কারণে মানুষ সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়। তো এই সময়ে রচিত সাহিত্য কর্মের যে সন্ধান পাওয়া গিয়েছে সেগুলো মূলত হচ্ছে সংস্কৃত, যেমন হচ্ছে শূন্য পুরাণ, শেখ শুভদয়া প্রভৃতি। তো প্রাচীন ও মধ্যযুগের মধ্যবর্তী 150 বছর শাসকদের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত, সমাজ তথা অর্থনীতিতে এর প্রভাব পড়ে। আর এই সময়ে জ্ঞানী লোকেরা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এই দেশে মগদস্যু আর তুর্কিদের বহিরাগতদের আগমন ও কৃতকর্মের উপর দুটি বাগধারা জন্ম হয়েছে। একটি হচ্ছে মগের মুল্লুক, যার অর্থ হচ্ছে অরাজক দেশ, এবং অন্যটি হচ্ছে
তুর্কি নাচন, যার অর্থ হচ্ছে নাজেহাল অবস্থা। এই দুটো বাগধারার সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা প্রায় কিন্তু কথায় এই ধরনের বাগধারা ব্যবহার করে থাকি, বিশেষ করে মগের মুল্লুক তো আমরা প্রায়ই বলে থাকি। তো সারা বিশ্বের যে দেশগুলো তুর্কিদের অধিকারী ছিল, সেখানে প্রাথমিকভাবে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এদেশেও তার বাইরে ছিল না। আর এই সময় বাংলা সাহিত্যে এক বিরাট শূন্যতা দেখা দেয়। আর এই জন্যই এই সময়কে বলা হয় অন্ধকার যুগ। তো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে আশা করি আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম। আমরা পরের ধাপে চলে যাই। এ পর্যায়ে আমরা কিছু তথ্য জানবো মধ্যযুগের যে আদি নিদর্শন। মধ্যযুগের আদি নিদর্শন, প্রাচীন যুগের আদি নিদর্শন আমাদের মনে থাকার কথা চর্যাপদ। আর মধ্যযুগের যে আদি নিদর্শন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের মুসলমান সাহিত্যিকদের কৃতিত্ব, রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা। আর মধ্যযুগের সাহিত্যধারা 3 ভাগে বিভক্ত। আর সেই 3টা ভাগ হলো প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। এই প্রাক চৈতন্য যুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ। এবার আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটু বিস্তারিত জানব। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে শ্রীকৃষ্ণের প্রেমে রাধা ও গোপীদের পাগল প্রায় অবস্থা বর্ণনা করা হয়েছে। মূলত রাধাকৃষ্ণ কথার আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা প্রকাশ পেয়েছে। বাংলা ভাষায় কোন লেখকের লেখা প্রথম একক কাব্যগ্রন্থ এটি। আর এই গ্রন্থের লেখক বড়চণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের প্রধান যে 3টি চরিত্র, সেই 3টি চরিত্র হচ্ছে কৃষ্ণ, রাধা, বড়াই। এই কাব্যগ্রন্থে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা ঈশ্বরের প্রতীক, আর রাধা হচ্ছে জীবন্ত পাপ ও প্রাণীগুলোর প্রতীক, এবং বড়াই হলো রাধা কৃষ্ণের সংযোগ সৃষ্টিকারী অনুঘটক। বাংলা সাহিত্যের প্রথম যুগে প্রথম কাব্যগ্রন্থ হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন স্বীকৃত। 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে মল্লারাজ গুরু বৈষ্ণব বহমন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘর থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে এই নামেই হচ্ছে গ্রন্থাগারে প্রকাশিত হয়। পুঁথির প্রথম 2টি এবং শেষ পৃষ্ঠা পাওয়া যায়নি বলে এর নাম এবং কবির নাম স্পষ্ট করে জানা যায়নি। তবে কবির যে ধ্বনিতায় চণ্ডীদাস এবং অধিকাংশ ক্ষেত্রেই যেহেতু বড় চণ্ডীদাস পাওয়া যায়, এই গ্রন্থের কবি হিসেবে বড় চণ্ডীদাসকেই গ্রহণ করা হয়। আবিষ্কর্তা ও সম্পাদক বসন্ত রঞ্জন রায় প্রাচীন বই সব লেখকদের ইঙ্গিত অনুসরণ করে গ্রন্থের নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন। অবশ্য পুঁথিতে একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা থাকায় অনেকে আবার এই গ্রন্থটিকে কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে নামকরণের পক্ষপাতী। তবে বড়চণ্ডী দাস 14দশ খ্রিস্টাব্দের প্রারম্ভে জন্ম নিয়েছেন বলে ঐতিহাসিকগণ ধারণা করেন। তবে কাব্যটি রচনাকাল নিয়ে এখনো মতপার্থক্য বিস্তার। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখের মতে 14-15 শতাব্দীতে এই কাব্যটি লিখিত হয়েছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে 14দশ শতাব্দীর প্রথমার্ধে এই কাব্যগ্রন্থটি লিখিত। আর গোপাল হালদারের মতে 1450 থেকে 1500 সালের মধ্যে এই কাব্যগ্রন্থটি লিখিত হয়েছে। আর সুকুমার সেনের মতে 19বিংশ শতাব্দীর দিকে এই কাব্যগ্রন্থটি লিখিত হয়েছে। তো আমরা এখানে বিভিন্ন জনের মতামত
জানতে পারলাম। এরপর মধ্যযুগের যদি আরো আলোচনা করি চৈতন্য যুগ নিয়ে, চৈতন্য যুগের সময়কাল 1501 থেকে 1600, আর এই চৈতন্য পরবর্তী যুগের সময়কাল 1601 থেকে 1800। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর, মধ্যযুগের প্রধান মুসলিম কবি দৌলত কাজী এবং আলাওল, এবং এই দৌলত কাজী এবং আলাওল কিন্তু প্রত্যেকেই 17 শতকের কবি। অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রামায়ণ পণ্ডিতের শূন্য পুরাণ, আর হচ্ছে হলায়ুদ মিশ্রের হচ্ছে শেখ শুভদয়া। চণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য, যেটা আমি একটু আগেই এটা নিয়ে আলোচনা করছিলাম, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে 13টি, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান যে চরিত্রগুলো হচ্ছে কৃষ্ণ, রাধা, বড়াই, যেটা আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করেন মূলত বসন্ত রায় দ্বিবল্লভ, আর হচ্ছে এটার মূলত 1909 সালে হয়। এটা বসন্ত রায়ের সম্পাদনায় কাব্যটি 1916 সালে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এটা হচ্ছে সংক্ষেপে যদি শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমরা আলোচনা করি, তাহলে এটা হচ্ছে একটা সংক্ষেপ আলোচনা, তবে এটার বিস্তারিত আলোচনা কিন্তু এর আগে আমরা করেছি। আচ্ছা, আর বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। মধ্যযুগে বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর মহাকবি বলা হয় বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস প্রমুখকে। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত ব্রজবুলি ভাষায়, আর ব্রজবুলি ভাষা হলো একটি কৃত্রিম ভাষা। বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে এই ব্রজবুলি ভাষা। কবিকঙ্কন হলো মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু, আর চণ্ডীমঙ্গল কাব্য রচিত চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে, চণ্ডীমঙ্গল যে কাব্য রচিত সেটা হচ্ছে চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে করা হয়েছিল। আর কবি মুকুন্দরামের সবচেয়ে জনপ্রিয় কাহিনী কাব্য হচ্ছে কালকেতু। বাংলা সাহিত্যের প্রথম টপ চরিত্র হচ্ছে ভারদত্ত। দেবী অন্নদার বন্দনা আছে হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যে। এগুলো সবই কিন্তু কাব্যের নামে বলা হচ্ছে। তো আশা করি এই কাব্যগুলোর সাথে আমরা এর আগেও কাব্যগুলোর নাম পড়েছি, এবং অনেকেই এই কাব্যের সাথে আগে থেকে পরিচিত থাকার কথা, আর যদি না হয়ে থাকে তাহলে তো আমরা এখন এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হচ্ছি। অন্নদা মঙ্গল ধারার প্রধান কবি হচ্ছে ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়ের উপাধি হচ্ছে রায় গুণাকর, যেটা আমরা এর আগে জেনেছি। ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচারের জন্য সূত্রপাত হয়েছে ধর্মমঙ্গল কাব্যের। ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি হচ্ছে ময়ূরপুত্র। দেবী কালীর মাহাত্ম্য বর্ণনামূলক গ্রন্থ হচ্ছে কালিকা মঙ্গল। আমরা আরো বেশ কিছু তথ্য একটু জেনে নিব এখন। কালিকা মঙ্গলের যে আদি কবি হচ্ছে কবি কঙ্ক, আর মর্ষিয়া শব্দের অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। দৌলত উজির বাহরাম খান ও শেখ ফয়জুল্লাহ হলেন দুইজন উল্লেখযোগ্য মর্ষিয়া সাহিত্য রচনাকারী। আচ্ছা, তো উজির বাহরাম খানের নামটা বোধহয় আমরা সবচেয়ে বেশি জানি, কারণ হচ্ছে যে এখানে উজির বাহরাম খানের নামটা আমরা এই জন্য জানি, উনি হচ্ছেন লাইলি মজুর রচয়িতা। তো জঙ্গনামা কাব্য রচনা করেছেন হচ্ছে দৌলত উজির বাহরাম খান। আর হচ্ছে মধ্যযুগে রচিত শিব উপাসক এক শ্রেণীর ধর্ম প্রচারকারী সাহিত্য নাথ সাহিত্য। আর নাথ সাহিত্যের উল্লেখযোগ্য যে রচনা সেটা হচ্ছে গৌরক্ষ বিজয় রচিত হচ্ছে শেখ ফয়জুল্লাহ। বাংলা সাহিত্যের মধ্যযুগে কবিরা হাত দিয়েছিলেন অনুবাদ সাহিত্যে। তো পৃথিবীতে জাত মহাকাব্য হচ্ছে 4টি, আর এই জাত মহাকাব্য 4টি হলো রামায়ণ, মহাভারত, ইলিয়ড ও ওডেসি।
মহাভারত রচিত হয় সংস্কৃত ভাষায়, আর মহাভারত 18 খণ্ডে রচিত হয়। মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 85,000। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। রামায়ণ লিখেন বাল্মীকি। বাল্মীকির মূল নাম রত্নাকর দস্যু। বাল্মীকি অর্থ হচ্ছে উইপোকাটেবি। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা, হচ্ছে 15 শতকের কবি। আর রোমান্টিক প্রণয়োপাখ্যানের মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। আর এখানে মুসলমান নাই সবচেয়ে বেশি লেখালেখি করেন, সাহিত্য রচনা করেন। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। দৌলত উজির বাহরাম খান রচিত লাইলি মজনু, যেটা একটু আগেই বলছিলাম, লাইলি মজনু কাব্য পার্সিয়ান কবি জামির লাইলি ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ ছিল। আর আরকান রাজসভার প্রথম বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী। আরকান রাজসভার উল্লেখযোগ্য কবি, তাদের নাম আমরা দুজনের নাম এর আগেই পড়েছি, হচ্ছে আলাওল আর দৌলত কাজী কুরেশি, আর হচ্ছে মামুন ঠাকুর। গাথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ এগুলো হচ্ছে লোকসাহিত্যের আওতাভুক্ত। আর লোকসাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন সেটা হচ্ছে ছড়া, প্রবচন ও ধাঁধা। ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গীতিকাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দেব। ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি প্রভৃতি কথা, মূলত কথা দুটো একই, ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি। এটা কেউ এটাকে বলেন হচ্ছে ঠাকুমার ঝুলি, আবার কেউ বলেন ঠাকুর দাদার ঝুলি। তো এটা একই জিনিস। ঠাকুমার ঝুলি বা ঠাকুর দাদার ঝুলি প্রভৃতি রূপকথার বই সম্পন্ন করা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র, খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ব্লাড অর্থ হচ্ছে গীতিকা। তো ময়মনসিংহ গীতিকা সম্পন্ন করা হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। কবিওয়ালা ও পুঁথি সাহিত্য কবিওয়ালাদের মধ্যে প্রাচীন কবি হচ্ছে গোজলা কই। তো এই হচ্ছে নামগুলো একটু অন্যরকম হলেও এই নামগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আর দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ সৈয়দ হামজা মোহাম্মদ দানেশ। আর বাংলার টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। আর নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। এই যে এটা কিন্তু আমরা প্রত্যেকে পরিচিত একটা পংক্তি, কারণ এটা হচ্ছে আমরা এমন কেউ নেই যে এটার ভাব সমস্যা আমরা পড়িনি। তো ছোটবেলায় এই ভাব সমস্যা সবাই প্রত্যেকেই পড়েছি। এই যে পংক্তিটি রচনা করেন হচ্ছে রামনিধি গুপ্ত। আর পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছেন সৈয়দ হামজা। তো আমরা মোটামুটি মধ্যযুগের অনেকগুলো বিষয় রয়েছে, তো সেই বিষয়গুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের প্র্যাকটিসে খুবই সহায়তা করবে, সেগুলো নিয়ে কথা বলেছি। তো মূলত আমাদের এই পুরো মধ্যযুগ এবং প্রাচীন যুগ আলোচনা করতে গিয়ে এমন অনেক বিষয় আমরা আলোচনায় পেয়েছি যেগুলো আসলেই অনেক কঠিন, কিন্তু আমার মনে হয় আপনাদের যথার্থ অনুশীলনী এই পুরো যে আলোচনা, সেই আলোচনাকে আপনাদের মনে রাখতে খুবই সাহায্য করবে। এবং পাশাপাশি যে ব্যাপারগুলো প্রত্যেকটা জায়গায় সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে সবসময় বিগত সালের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য আমরা সবসময় আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি। তো আশা করি আপনাদের সবকিছু মিলিয়ে আজকের এই লেকচারটা বা আজকের এই তথ্যগুলো অনেক বেশি সহজ হবে বা আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানে শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।